আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি। তো এই এলসি আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেন প্রয়োজন হয়, এলসি কি, কত প্রকার কী কী এবং এটা কীভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো একটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে এলসি কতটা গুরুত্বপূর্ণ এবং এলসি আপনাকে কিভাবে আসলে একটা ব্যবসার নিশ্চয়তা দিতে পারে এবং এলসি কিভাবে কাজ করে, এলসির কতগুলো টাইপ আছে, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি বলতে চাই যে এলসি কি। এলসির ফুল মিনিংটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। তো এটা আসলে কি, দেখেন, আপনি যখন একটা ব্যবসা বাণিজ্য করতে যাবেন, ধরুন আপনি যদি ন্যাশনালি একটা ব্যবসা করতে চান, অর্থাৎ আপনি আপনার জেলা ঢাকা, আপনি হচ্ছে চট্টগ্রামের কারোর সাথে একটা ব্যবসা করছেন। তো এই যে দুইজনের মধ্যে যে ব্যবসাটা হবে, একজন ধরেন আপনার কিছু প্রোডাক্ট আপনার তার কাছে দিবে, অর্থাৎ ঢাকা থেকে যে আসলে ব্যবসা করতেছে সে প্রোডাক্ট তৈরি করে, আর চট্টগ্রামে যে লোকটা আছে সে প্রোডাক্টটা কিনে। এখন এই দুজন ব্যক্তিকে আমরা কি বলবো, দেখুন, যে প্রোডাক্ট কিনে তার হচ্ছে তাকে আমরা বায়ার হিসাবে অভিহিত করব, বায়ার, ঠিক আছে, সে প্রোডাক্ট বাই করে। আর যে হচ্ছে প্রোডাক্টটা আসলে উৎপন্ন করে বা হচ্ছে বিক্রি করে তাকে আমরা সেলার বলতে পারি বা বেনিফিশিয়ারি বলতে পারি। তো এখানে যে প্রোডাক্ট কিনে তাকে আমরা বায়ার হিসাবে অভিহিত করতেছি এবং যে প্রোডাক্টটা সেল করে তাকে আমরা সেলার হিসাবে অভিহিত করতেছি। এখন দেখুন, এই ন্যাশনালি অর্থাৎ এই যে ঢাকা থেকে চট্টগ্রাম দুইটা ব্যক্তির মধ্যে আপনার ব্যবসা হচ্ছে, এখানে হচ্ছে একজন সেলার একজন বায়ার। তো এখন যে আসলে সেলার, তার কাছে অর্ডার আসলো যে ভাই আমাকে আপনি 100 পিস গার্মেন্টস দেন বা 100 পিস টি শার্ট দেন। এখন এই 100 পিস টি শার্ট হচ্ছে সে তৈরি করবে, তৈরি করার আগে কি সে পেমেন্টটা নিয়ে নিবে নাকি হচ্ছে পেমেন্টটা আসলে পরে নিবে? এখন এই জায়গাটাতে আসলে বিপত্তি বাধে। কেন বিপত্তি বাধে? এখন যে সেলার সে 100 পিস টি শার্ট তৈরি করবে তার নিজের টাকা খরচ করে, ধরুন যে সে আসলে আগে টাকাটা নেয় নাই, সে নিজের টাকা খরচ করে 100 পিস টি শার্ট তৈরি করলো। তৈরি করার পরে বায়ারকে দিতে গেল, বায়ার সেটা নিল না, যে না আসলে আমি যে কোয়ালিটি চেয়েছিলাম, আমার যে রিকোয়ারমেন্ট ছিল তুমি ফুলফিল করো না, আমি এটা নিতে পারবো না, তখন তার একটা লস। আবার যদি সে অগ্রিম সমস্ত টাকাটা নিয়ে নেওয়ার পরে যদি আসলে সে ওই প্রোডাক্টগুলো তৈরি করার পরে তাকে দিতে যায় বা সে যদি না দেয়, তখন ঠিক আছে, সেলার টাকাটা নিয়ে নিল বাইরের থেকে সম্পূর্ণ টাকাটা, কিন্তু সে আসলে প্রোডাক্টটা ঠিকমতো দিল না, কোয়ালিটিফুল প্রোডাক্ট দিল না, তখন কিন্তু বাইরের এটা লস। তো এই বিষয়গুলো এড়ানোর জন্যই আসলে এলসিটা করা হয়, ঠিক আছে। এখন ন্যাশনালি যদি করতে চান তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আপনার বিভিন্ন স্ট্যাম্পের মাধ্যমে করে থাকি, বা হচ্ছে এটা আপনি যখন নিজের দেশের মধ্যে করবেন এক্ষেত্রে অনেক সময় এলসি হয়, ব্যাক টু ব্যাক এলসি বা বিভিন্ন এলসির ক্যাটাগরি আছে সেগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি। আপনি বাংলাদেশ থেকে বাইরের একটা দেশের সাথে ব্যবসা করবেন, এক্সপোর্ট ইম্পোর্টের কোনো একটা ব্যবসা করবেন, অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট, আমি ধরে নিলাম আমরা যেহেতু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে গার্মেন্টস তৈরি করি এবং সেগুলো বাইরের দেশে আমরা হচ্ছে এক্সপোর্ট করি, তো আমরা এক্সপোর্টার, আর যে বায়ার নেয় সে হচ্ছে ইম্পোর্টার। তো একজন এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মাঝখানে বিশ্বাসযোগ্যতা যদি না থাকে তাহলে কীভাবে ব্যবসাটা হবে? এখন সেইটারই আসলে নিশ্চয়তা দেয় হচ্ছে আপনার এলসি। অর্থাৎ এলসিটা যেমন পেমেন্টের নিশ্চয়তা দেয় সেলারকে, বায়ারকে তার প্রোডাক্ট পাইতেও নিশ্চয়তা দেয়। এখন সেটা কিভাবে, আমরা এটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। ধরুন এখানে হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি আছে যে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার অনেক বেশি হচ্ছে গার্মেন্টস উৎপন্ন করে এবং তারা হচ্ছে বাইরের দেশে বিক্রি করে। বাইরের দেশের থেকে যে নিচ্ছে সে হচ্ছে বায়ার, আর বাংলাদেশি যে সে হচ্ছে সেলার। এখন এলসিটা আসলে কেন দরকার? এই যে সে একটু আগে যেটা বললাম যে সেলার যে আসলে তার মালগুলা দিবে সে টাকাটা পাবে কিনা, আবার বায়ার যে টাকাটা দিয়ে দিবে সে তার মালগুলা হচ্ছে কোয়ালিটিফুল বা তার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী পাবে কিনা, এই নিশ্চয়তার জন্যই আসলে এলসি করা হয়। দেখুন এলসিটা প্রথমত খুলে হচ্ছে যে বায়ার সে, অর্থাৎ আমি ধরে নিলাম যে বাংলাদেশের সাথে আমেরিকার কোনো একটা বায়ারের, বাংলাদেশে একজন সেলারের সাথে আমেরিকার কোনো একটা বায়ারের চুক্তি হয়েছে যে সে তার থেকে ধরুন 500 পিস গার্মেন্টস অর্ডার নিছে। সেই ক্ষেত্রে প্রথমে তো ওই আমেরিকা থেকে যে আসলে অর্ডারটা দিল যে বায়ার, সে বায়ারকে একটা ওই দেশের একটা ব্যাংকে একটা এলসি ক্রিয়েট করতে হবে, একটা এলসি ওপেনিং করতে হবে এবং সেই এলসির মধ্যে সে তার সমস্ত রিকোয়ারমেন্টগুলো সে দিয়ে রাখবে যে আমার এই লোকের সাথে, অমুক কোম্পানির সাথে, অমুক দেশের অমুক মালিকের সাথে আমার হচ্ছে এই ডিলটা হয়েছে, সে আমাকে 500 পিস গার্মেন্টস দেবে এবং এই রিকোয়ারমেন্ট সেখানে থাকতে হবে, ঠিক আছে। সেই রিকোয়ারমেন্টগুলো আপনি ওখানে বায়ার ওখানে কী করবে, উল্লেখ করে দিবে। এরপরে ওই এলসিটা হচ্ছে ধরুন বাংলাদেশি যে সেলার, সেই সেলার নিবে, নেওয়ার পরে সে রিকোয়ারমেন্টগুলো দেখবে, দেখে যখন দেখবে যে হ্যাঁ আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেই চুক্তি অনুসারে ঠিক আছে, এখন কথা হচ্ছে সে আসলে সেই এলসি নিয়ে আবার কী করবে? এখন সেই এলসি নিয়ে সে কি ওই আমেরিকার ব্যাংক থেকে টাকা উঠাতে যাবে? না, সে কী করবে, সে ওই এলসিটা বাংলাদেশে আবার কোনো একটা ব্যাংকে ইস্যু করবে। সেই ব্যাংকে সে দায়িত্ব দেবে যে ভাই তুমি এটা আসলে ভেরিফাই করো, ভেরিফাই করে আমেরিকার ওই ব্যাংকের সাথে তুমি যোগাযোগ রাখো,
এবং আমি তোমাকে দায়িত্ব দিলাম এই টাকাটা কিন্তু আমি তোমার থেকে নিব। তো বাংলাদেশে আবার কোনো একটা ব্যাংক, ইস্যুইং ব্যাংক, ঠিক আছে, একে বলে ইস্যুইং ব্যাংক, এই ধরনের ব্যাংক আবার কি করে আপনার সেলারকে হচ্ছে আপনার একটা নিশ্চয়তা দেয়, ঠিক আছে, যে হ্যাঁ ঠিক আছে ভাই, এটা আমরা ভেরিফাই করছি, আমরা আমেরিকার ওই ব্যাংকের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি যে এটা ঠিক আছে, তুমি কাজ করতে পারো, তুমি কাজ করো, পেমেন্ট দেওয়ার দায়িত্ব আমার। তো এইভাবে করে কিন্তু আসলে একটা এলসি ক্রিয়েট হয়। এখন যদি সামহাও ধরেন ওই সেলার গার্মেন্টস উৎপন্ন করার পরে আপনার যে রিকোয়ারমেন্ট ছিল বাইরে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে সে দিতে পারলো না, 500 পিসের জায়গায় সে 300 পিস দিল, বা আসলে তার যে কোয়ালিটি দেওয়ার কথা ছিল সেই কোয়ালিটি দিল না, তখন বায়ার কিন্তু ক্লেম করতে পারবে ওই এলসির মাধ্যমে ওই ব্যাংকের কাছে যে আমাকে সে যে কোয়ালিটি বা যে রিকোয়ারমেন্ট অনুসারে আমাকে প্রোডাক্ট দেওয়ার কথা ছিল সে সেটা দেয় নাই, সো আমি এই পেমেন্টটা করতে পারবো না। তখন ওই ব্যাংক এটা ভেরিফাই করবে এবং এই ব্যাংকের কাছে আপনার বাংলাদেশে যে ব্যাংকে ইস্যু করলো সেই ব্যাংকের কাছে তারা জানাবে, এরা ভেরিফাই করবে, যদি দেখে যে আসলেই সেলার এটা ভুল করছে তখন কিন্তু সেলার আর সেই টাকাটা পাবে না এবং ওই ক্লেমটা আসলে তখন ঠিক হবে। আবার যদি বায়ার পেমেন্ট করতে অস্বীকৃতি জানায়, এটা আসলে জানাতে পারবে না, কেননা যখনই বায়ার ওই দেশের একটা ব্যাংকে আপনার ওই এলসিটা ক্রিয়েট করছে তখন কিন্তু তাকে একটা অ্যামাউন্ট ওখানে জমা দিয়ে বা তার কিছু অ্যাসেট সেখানে দেখিয়ে তারপরে তাকে এলসিটা করতে হয়েছে, আদারওয়াইজ কিন্তু ওই ব্যাংক তাকে এলসি দেয় নাই, কারণ ব্যাংকের কাছে তার সম্পদ অবশ্যই থাকতে হবে। তো ব্যাংক তখন কি করবে, যে দেখবে যে হ্যাঁ আসলে বায়ার যদি ক্লেম করে, ভুল ক্লেম করে, তখন ওই দেশের বায়ার ভেরিফাই করে, ওই দেশের ব্যাংক ভেরিফাই করে দেখে, যদি দেখে যে আসলে এ আসলে ভুল ক্লেম করতেছে, তখন তারটা সে ডিনাই করে দেবে এবং তার যে অ্যাসেট তার ব্যাংকের কাছে জমা আছে, যে টাকাটা জমা আছে, সেটা কিন্তু সে এদিকে পে করে দিবে। এইভাবে করে হচ্ছে আপনার এলসিটা আসলে পেমেন্টের নিশ্চয়তা দেয়, পাশাপাশি একজন বায়ারের যে প্রোডাক্ট, ঠিক আছে, সেই প্রোডাক্টটা পাওয়ারও নিশ্চয়তা দেয়, কোয়ালিটিফুল সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়ার নিশ্চয়তা দেয়। এখন আমরা আসি যে একটা এলসি কত প্রকার হয়। আসলে এলসি অনেক টাইপ আছে, এলসির অনেকগুলো টাইপ আছে, বাট সবচেয়ে বেশি যেগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে হচ্ছে রিভোকেবল এলসি, ইররিভোকেবল এলসি, কনফার্ম এলসি, আনকনফার্ম এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি। এই 5টা এলসি নিয়ে আমি আপনাদের সাথে আজকে এক লাইনে একটু বোঝানোর চেষ্টা করব যে 5টা এলসি আসলে কীভাবে কাজ করে। প্রথমে আসি, আমরা সবচেয়ে বেশি যেটাতে আসলে কাজ করি সেটা ইররিভোকেবল এলসি। তো তার আগে আমরা রিভোকেবল এলসিটা একটু বুঝি। রিভোকেবল এলসিটা হচ্ছে এমন একটা এলসি যেখানে হচ্ছে বায়ার চাইলেই যে কোনো সময় যে কোনো শর্ত আপনার চেঞ্জ করতে পারে। অর্থাৎ বায়ার যদি মনে করে যে আসলে ধরেন আপনাকে একটা অর্ডার দিছে, অর্ডার দেওয়ার 3 মাসের মধ্যে আপনি হচ্ছে আপনাকে সেই প্রোডাক্টটা তৈরি করে দিয়ে দিতে হবে সেলারকে, তো সে কী করলো, 1 মাস পরে গিয়ে সেখানে কিছু আপনার কন্ডিশন চেঞ্জ করে ফেললো। তো এটা আসলে খুবই রিস্কি একটা এলসি। এই ধরনের এলসি আসলে বাংলাদেশে খুব একটা হয় না, কারণ হচ্ছে আপনি সেলার, আপনি এই রিভোকেবল যে এলসি আছে সেই রিভোকেবল এলসিটা করে আপনি একটা 500 পিসের অর্ডার নিয়ে আপনি 300 পিস বানাই ফেলছেন, তারপরে সেখানে দেখলেন যে কিছু কন্ডিশন আবার চেঞ্জ হয়ে গেছে, অলরেডি 300 পিস আপনি ওই আগের কন্ডিশনে বানাই ফেলছেন, তো তখন তো আপনার সেটা প্রবলেম হবে, তাই না? তখন কিন্তু সেটা আপনি আসলে বায়ারকে আবার দিতে পারবেন না, বায়ার ক্লেম করবে, বায়ার ক্লেম করলে কিন্তু আপনার পুরোটাই লস, সেলারের লস। তো সেক্ষেত্রে সেলার বা বাংলাদেশি যে সমস্ত কোম্পানি আছে তারা কিন্তু এই ধরনের যে এলসি সেটা এড়িয়ে চলে। তো ইররিভোকেবল এলসি যেটা, ইররিভোকেবল এলসিটা হচ্ছে আপনার বায়ার চাইলেই যে কোনো সময় যে কোনো কন্ডিশন সে চেঞ্জ করতে পারবে না। যদি কোনো কন্ডিশন চেঞ্জ করার দরকার হয় তাহলে সেলার, বায়ার এবং যে মধ্যস্থতাকারী ব্যাংক, সেই ব্যাংক 3 পক্ষ এক জায়গা থেকে তারপরে তারা এগুলা একমত হয়ে দেন তারা কন্ডিশন চেঞ্জ করতে পারবে। তো বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ হয় ইররিভোকেবল যে এলসিটা আছে এই এলসিতেই, কারণ হচ্ছে এটাতেই আমাকে বেশি নিশ্চয়তা দিবে, একজন সেলারকে বেশি নিশ্চয়তা দিবে, কারণ বায়ার চাইলেই যত্রতত্র আপনার যে কন্ডিশন সেটা চেঞ্জ করতে পারবে না, সে আগের কন্ডিশনে তাকে থাকতে হবে, তো সেভাবে করে আপনি কাজ করতে পারবেন। তো 2টা গেল। এরপরে আসি কনফার্ম এবং আনকনফার্মড এলসি। আমি একটু আগেই বলতেছিলাম যে একজন সেলার যখন ওই আমেরিকার বায়ার থেকে এলসিটা নিয়ে সে নিজের দেশে কিন্তু একটা ব্যাংকে ইস্যু করে। এই যে নিজের দেশে ব্যাংকে ইস্যু করা মানে হচ্ছে এই এলসিটা সে কনফার্ম করে নিল। এখন আপনি শুধুমাত্র ওই এলসিটা নিয়েই যদি কাজ শুরু করে দেন, তখন আপনি টাকা আনতে যাবেন সেই আমেরিকার ব্যাংকে, আপনাকে সেখানে ধরতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আসলে একটু রিস্কি থেকে যায়। তো যখন আপনি ওই বায়ার থেকে এলসিটা নিয়ে নিজের দেশে একটা ব্যাংকে আবার আপনি ইস্যু করাবেন, সেটাকে বলে কনফার্ম এলসি। অর্থাৎ আপনি কনফার্ম হয়ে নিলেন যে হ্যাঁ আপনি আপনার পেমেন্টটা এখান থেকে পাবেন। আর যদি সেটা না করায়, সেলার যদি সেই কাজটা না করে, তাহলে সেটা হচ্ছে আপনার আনকনফার্ম এলসি। তো বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফার্ম এলসিটাই কাজ করা হয়, যেহেতু আমরা আসলে বাংলাদেশি ব্যাংক থেকেই টাকাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উইথড্র করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। দেখুন, ব্যাক টু ব্যাক এলসির খুব একটা অনেক বড় একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি ব্যাক টু ব্যাক এলসি, আমরা সেটা একটু দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক এলসিতেই কাজ করি।
এখানে ধরুন বায়ার আমাকে প্রথম যে একটা এলসি দেয়, মাস্টার এলসি বলে, তো মাস্টার এলসি যখন বায়ার আমাকে দেয়, তো বায়ার কিন্তু সেই এলসির মধ্যে আমার সমস্ত কন্ডিশন লেখা থাকে। হ্যাঁ, ওর থেকে আমি সাপোজ 1 লক্ষ টাকার একটা কাজ নিছি, সাপোজ ধরেন 1 লক্ষ টাকার একটা কাজ আমি তার থেকে নিছি, তো সেখানে কিন্তু উল্লেখ থাকে যে 1 লক্ষ টাকার কাজ আমি তার থেকে নিছি, আমি এই প্রোডাক্টগুলো হচ্ছে এখন বানাবো, বানানোর পরে তাকে প্রোডাক্টগুলো বোঝাই দিলে সেখান থেকে আমি 1 লক্ষ টাকা পাবো। এখন আমি 1 লক্ষ টাকার কাজ নিলাম ওর থেকে, নেওয়ার পরে আমি দেখলাম যে আসলে আমার যে কোম্পানি, মানে ধরুন আমি সেলার, এখন আমার যে কোম্পানি সেখানে আসলে 1 লক্ষ টাকা আমি ইনভেস্ট করব আমার নিজের পকেট থেকে, এটা ইনভেস্ট করতে গেলে আসলে আমার সেটা হচ্ছে না বা আমার নাই। তো সেক্ষেত্রে আমি কী করব, বা একজন সেলার কী করে, সে এই মাস্টার এলসির এগেনস্টে কিছু ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট করে। তো ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট করে কেমন কী করে, ধরুন আমার একজন সেলারকে একটা গার্মেন্টস প্রডিউস করতে হলে বা তৈরি করতে হলে কী কী লাগে, ফেব্রিক লাগে, থ্রেড লাগে, বাটন লাগে, হ্যাঁ, এই ধরনের যে অ্যাক্সেসরিজ লাগে, তো এই ধরনের যে জিনিসগুলা, তো তখন সে কী করে, ওই মাস্টার এলসির এগেনস্টে তার ফেব্রিক লাগবে, সে ফেব্রিক কিনতে গেলে তো তার সেখানে টাকা লাগবে, তার মানে তাকে ইনভেস্ট করতে হচ্ছে কিন্তু, অর্থাৎ বায়ার কিন্তু টাকা দিবে হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে। এখন তাকে কিন্তু আগেই এই সমস্ত যে অ্যাক্সেসরিজ লাগবে বা যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলোর জন্য কিন্তু তাকে আপনার ইনভেস্ট করতে হচ্ছে, যদি সে ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট না করে। কিন্তু যদি ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট করে, দেখুন কী করতে পারে, ওই মাস্টার এলসির এগেনস্টে সে যার কাছ থেকে ফেব্রিক নিবে, অর্থাৎ যে ফেব্রিক সাপ্লায়ার থাকবে, সেই ফেব্রিক সাপ্লায়ারকে সে একটা এলসি দিবে, সে এই মাস্টার এলসির এগেনস্টে ব্যাংক থেকে আবার ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট করতে পারবে। ক্রিয়েট করে সে তাকে ওই সাপ্লায়ারকে, ফেব্রিক সাপ্লায়ারকে একটা এলসি দিবে যে ভাই তুমি আমাকে ফেব্রিক দাও, আমি এই যে আমার কাছে মাস্টার এলসি আছে, দেখো আমার একটা চুক্তি আছে আমেরিকান একটা বায়ারের সাথে, তো তুমি এই চুক্তিটা দেখো, তোমাকে আমি এখান থেকে সাব এলসি বলতে পারেন বা ব্যাক টু ব্যাক এলসি, যেটা আমি তোমাকে একটা ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছি, তুমি এর এগেনস্টে আমাকে ফেব্রিক দাও, আমি হচ্ছে এই প্রোডাক্টটা বানানোর পরে ওই বায়ার যখন আমাকে টাকা পে করবে তারপর আমি তোমাকে টাকা পে করবো। মানে বুঝতে পারছেন, তার মানে এখানে যে সেলার তার ইনভেস্টমেন্টটা কিন্তু অত লাগলো না। সেমভাবে সে অ্যাক্সেসরিজ যার কাছ থেকে কিনে, যে সাপ্লায়ার থাকে তাকে ব্যাক টু ব্যাক এলসি একটা প্রোভাইড করে। সেমভাবে সে থ্রেড যার কাছ থেকে কিনবে বা ধরুন পলি যার কাছ থেকে কিনবে বা বাটন যার কাছ থেকে কিনবে, তাকে একটা ব্যাক টু ব্যাক এলসি ক্রিয়েট করবে। এবং এই ধরনের সাপ্লায়ার বা ব্যাক টু ব্যাক এলসি নিয়েই কাজ করে। তারা একেবারে বায়ার থেকে পেমেন্ট পাওয়ার পরে, সেলার আগে বায়ার থেকে পেমেন্ট পাবে এবং তারপরে হচ্ছে সেলারের থেকে হচ্ছে তারা যে সাপ্লায়ারগুলো আছে সাপ্লায়ারগুলো পেমেন্ট পাবে। তো এই ক্ষেত্রে সেলার যে থাকে, অর্থাৎ যে আসলে কোম্পানি মালিক থাকে, তার এই ক্ষেত্রে খুব একটা মানে সুবিধা হয়, তার খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার এখানে হয় না। অর্থাৎ অ্যাটলিস্ট ওই আপনার যে কম্পোনেন্টগুলো লাগে, অর্থাৎ একটা যে জিনিসগুলো লাগে তৈরি করতে, সেইগুলো পারচেস করতে তার তেমন ইনভেস্ট করতে হয় না। তো এই হচ্ছে মোটামুটি হলো ব্যাক টু ব্যাক এলসির কাজ। এটা দিয়ে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ হয় এবং সব সাপ্লায়াররা ব্যাক টু ব্যাক এলসি নিয়ে কাজ করে। তো এই ছিল মোটামুটি হচ্ছে এলসি রিলেটেড সব কিছু। আশা করি আপনারা এলসি নিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে এলসি কীভাবে কাজ করে, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এলসি কেন গুরুত্বপূর্ণ। তারপরেও যদি এ বিষয়ে আরও কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তো ধন্যবাদ।